আমি মাঝে মাঝে অবাক হই, রাজনৈতিক নেতৃবৃন্দ মাইক হাতে পাইলে খালি গালি গালাজ শুরু করে দেয়। একজনকে মাটির নিচে ঢোকাই দিবে, আরেকজনকে কবরের ভিতর ঢোকাই দিবে, আরেকজনকে গালিগালাজ করবে আর দোষারোপ করবে। আমি আপনাদের সন্তান হিসেবে মনে করি এই দিরায় সাল্লার 5 লক্ষ লোক বসবাস করে। এই 5 লক্ষ লোক সকলেই ব্যক্তিগতভাবে আমাদের আপনজন। কাউকে মাটির নিচে ঢোকানো, কাউকে কষ্ট দেওয়া, কাউকে নির্যাতন করা, কাউকে নিপীড়ন করা, কাউকে জেলে পাঠানো, কারোর সাথে জুলুম করা, এই ধরনের রাজনীতি নতুন বাংলাদেশে থাকা উচিত নয়। নতুন বাংলাদেশ ইজ এ নতুন বাংলাদেশ, নিউ বাংলাদেশ। আমরা চাই একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে এক টেবিলে বসে আলোচনা হবে, এক টেবিলে বসে কথা বলবে, এক পাতে বসে খাবে, এক প্লেটে বসে খাবে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু কেউ কারো সঙ্গে আমরা শত্রুতা করব না। সম্মান থাকতে হবে, তো পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের প্রতি সম্মান থাকতে হবে, ইজ্জত থাকতে হবে, একের প্রতি অন্যের আস্থা থাকতে হবে, একের সাথে অন্যের ভালোবাসা থাকতে হবে, একের সাথে অন্যের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আমার দ্বারা সম্ভব হয় নির্বাচনে আমরা হারি বা জিতি, যাই হোক না কেন, শেষ পর্যন্ত সকলে মিলে একসাথে নির্বাচনী প্রচারণা চালাইতে চাই। এই নির্বাচনী প্রচারণায় আজকে যে সমাবেশের আয়োজন করেছি, আমি সকল দলের প্রার্থীদেরকে ব্যক্তিগতভাবে ফোন করে দাওয়াত দিয়েছি। আমি বলেছিলাম, আমরা আমাদের কথা বলছি, আপনার যদি কোনো কথা থাকে আপনিও এসে সকলের সামনে আপনার কথা তুলে ধরুন। আর জনগণ ঠিক করবে, জনগণ কাকে পছন্দ করবে, কাকে ভালোবাসবে, কাকে অ্যাকসেপ্ট করবে, কাকে স্থান দিবে, কাকে হৃদয়ে স্থান দিবে, এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক হলো দিরাই সাল্লার জনগণ। এই জনগণের সামনে আমরা যারা প্রার্থী হব, আমাদের দায়িত্ব হলো নিজের কথা, নিজের চিন্তা, নিজের ভাবনা, নিজের সব কিছু তুলে ধরা। আচ্ছা বলেন, আমি আপনাদেরকে বলি, আজকে এখানে একটা সমাবেশের আয়োজন হয়েছে। যারা যারা প্রার্থী আছেন তারা সবাই যদি এখানে আসতেন, সকলেই তার বক্তব্য তুলে ধরতেন। কে কার চাইতে ভালো বক্তব্য দিতে পারেন, কে কার চাইতে বেশি পরিকল্পনা প্রকাশ করতে পারেন, কে কার চাইতে বেশি দিরাই সাল্লাকে গঠন করতে পারবেন, কার পরিকল্পনা কি, ওই চণ্ডীগড় ব্রিজকে কখন করবেন, ওই ফয়জুল্লাপুরের নদী ভাঙ্গনকে কিভাবে বন্ধ করবেন, ওই দিরাই থেকে শুরু করে শরীফপুর হয়ে ভাটিপাড়া হয়ে রফিনগর যাওয়ার রাস্তা কে কবে করে দিবেন, এবং সামারচর থেকে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, বাজারকান্দি, গ্রামশাল্লা, শ্যামনগর, এই রাস্তাকে কিভাবে করে দিবেন, এটা যদি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, আমার বিবেচনায় এইটাই হয়তো নতুন বাংলাদেশের নতুন রাজনীতি। কিন্তু নতুন বাংলাদেশে এখনো যেন আমরা কেন জড়তায় ভুগি, এখনো একজনের ছায়া আরেকজন দেখতে চাই না, একজন চায় আরেকজনের দিকে তাকালে আর চোখে বাঁকা করে তাকাই, আর আমরা চিন্তা করি কাকে জেলে ঢুকাবো, আর কাকে জুলুম করব, কাকে হসপিটালে নিব, আর কাকে এলাকা থেকে তাড়িয়ে দিব। আমি আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, আমি একজন আইনজীবী, এটা আমার পেশা, এটা আমার নেশা। আইন পেশা আমার জীবন এবং মরণের সঙ্গে সম্পৃক্ত। একটা পাখির দুটো ডানার মতো একটা ভ্রমরা, এই ভ্রমরার পাখা যদি আপনি ছিঁড়ে ফেলেন তাহলে ভ্রমরা জীবিত থাকে না। একটা কালো ভ্রমরা, এই ভ্রমরার একটা পাখা ছিঁড়ে ফেলবেন, আর একটা পাখাতে কিছু দূর উড়বে, কিন্তু সে কিছু করতে পারে না। দুইটা ডানা ছিঁড়ে ফেলবেন, ওই ভ্রমরা উঠতে পারে না। একটা পাখির একটা ডানা ছিঁড়ে ফেলবেন, ধাপড়াতে কিছুক্ষণ যাবে, আরেকটা ডানা ছিঁড়ে ফেলবেন, ওই পাখিটা আর উঠতে পারবে না, সে বসে থাকবে, তাকে মানুষ ধরে ফেলবে, শিকারী তাকে নিয়ে যাবে, তাকে জব করবে, তাকে খেয়ে ফেলবে, যদি একটা পাখির দুটো ডানাকে আপনি ছিঁড়ে ফেলেন।
আমি আপনাদেরকে বলছি, আইন পেশা আর আমি শিশির মনির, এই দুইটা এরকম একটা পাখির ডানার মতো। যদি একটাকে আলাদা করে ফেলেন তার একটা আর থাকবে না। আপনি যদি বলেন আমি আইনজীবী না, তাহলে আমি আর আমি নই। আপনি যদি বলেন আইন পেশায় সুপ্রিম কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থেকে আমার কালো কোট কালো গাউন, এটা যদি আমার সাথে না থাকে, এই কালো কোট কালো গাউনের পবিত্র এই পোশাক যদি আমার সাথে না থাকে, তাহলে আপনি আমাকে শুধু দেহটা দেখতে পাবেন, আমার মনটা দেখতে পাবেন না। একজন আইনজীবীর কাজ মানুষকে নির্যাতন করানো। একজন আইনজীবীর কাজ হলো একজন মানুষকে নির্যাতন করে যখন জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তার ছোট্ট সন্তানটা হা করে যখন তাকিয়ে থাকে, তার বাবাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, হাতে হ্যান্ডকাপ তাকিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, মা কাঁদে, ছোট ভাই কাঁদে, ছোট বোন কাঁদে, এটা দেখে একজন আইনজীবী স্বস্তিতে তার জীবন যাপন করতে পারে না। মানুষকে নির্যাতন করে যে রাজনীতি হবে, এটা কি রাজনীতি? মানুষের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে যদি কোনো পলিটিক্স হয়, এই পলিটিক্সের নাম কি? এটা তো কোনো পলিটিক্স হতে পারে না। নেভার, দিস টাইপ অফ পলিটিক্স ক্যান নেভার। পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের যদি সম্মান ফিরিয়ে আনতে হয়, রাজনীতিকে যদি একটা মহান দায়িত্ব হিসেবে নিতে হয়, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে উদার মন মানসিকতা নিয়ে দুর্নীতি থেকে মুক্ত হয়ে সৎ জীবন যাপন করতে হবে। রাতের অন্ধকারে আমরা যদি, আমি নিজেকে জড়িয়ে বলছি, রাতের অন্ধকারে আমি যদি টিওনো সাহেবের সঙ্গে বসে পিআইসির প্রজেক্ট ভাগাভাগি করি, আর রাতের অন্ধকারে যদি আমি একজন প্রকল্প বাস্তবায়ন অফিসারের সঙ্গে বসে কোথা থেকে কত পার্সেন্টেজ নিয়ে ঢাকায়, সিলেটে, সুনামগঞ্জে বাড়ি করতে হবে, এই চিন্তায় লিপ্ত থাকি, তাহলে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে রাজনীতিবিদের সম্মান বলতে কিছু থাকবে না। নিজের খেয়ে বনের মোষ তাড়াইতে আসছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, বদনাম নেওয়ার জন্য তো আসিনি। নো, এটা আমার কাছে কোনো ব্যবসা না। রাজনীতি আমার কাছে কোনো ব্যবসা না যে দিন শেষে হিসাব করতে হবে 2 কোটি পাইলাম নাকি 4 কোটি পাইলাম। রাজনীতি তো আমার কাছে কোনো ব্যবসা না যে বছর শেষে হিসাব করতে হবে কত খরচ করেছিলাম আর কত তুলতে পারলাম। রাজনীতি তো আমার কাছে কোনো বিজনেসের নাম না, কোনো দোকানদারি না, কোনো বিনা পুঞ্জের কোনো লাভের ব্যবসা না, যেখানে আমাকে হিসাব করতে হবে যে এমপি হওয়ার সময় 10 কোটি টাকা খরচ করেছিলাম, এমপি হয়ে গেলাম, এইবার 15 কোটি টাকা এক্সট্রা 5 কোটি টাকা লাভ না পাইলে 10 কোটি টাকা কেন খরচ করেছিলাম। এই হিসাব কিতাবের নাম রাজনীতি নয়। রাজনীতি হলো উদার হবেন, মন উদার করবেন, সকলকে জায়গা করে দিবেন, যোগ্যতা সম্পন্ন মানুষের জন্য রাস্তা করে দিবেন, যোগ্যতার ভিত্তিতে মানুষ তার ভূমিকা রাখবে, আপনি রেফারির ভূমিকা পালন করবেন, কাউকে শত্রু বানাবেন না, শত্রু বানাইতে চাইবেন না, প্রয়োজন পড়লে মিত্র করবেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে রাজনীতি পরিচালিত হবে, আমি দিরাই সাল্লায় এই ধরনের নতুন রাজনীতি উপহার দিতে চাই। আপনারা আমার কথায় কেউ কেউ বিরক্ত হতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছি, যদি আমরা আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি, আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমি আপনাদের এই হাজারো হাজারো মানুষকে সাক্ষী রেখে, টেলিভিশন, ইউটিউব, ভিডিও সকলকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, আমরা যদি বিজয়ী হই, যারা পরাজিত হবে তাদেরকে এক টেবিলে বসিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ করে দিব। আর আমরা যদি পরাজিত হই, পরাজিত হয়ে আমরা কখনো বলবো না যে সূক্ষ্ম কারচুপি হয়েছে এই জন্য হেরে গেলাম। যদি পরাজিত হই, দেখবেন আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন, আপনাদের সামনে বীর দর্পে এই দিরাই থানা পয়েন্টে দাঁড়িয়ে আমি বলে দিব, আমরা চেষ্টা করেছিলাম, আমরা পারি নাই, মানুষ আমাদেরকে সমর্থন করে নাই, ইনশাল্লাহ মানুষ আবার যদি সমর্থন করে আবার আসব, মিলেমিশে কাজ করতে আমাদের কোনো বাধা নাই। বড় মন ছাড়া তো পলিটিক্স হবে না।
এটা ছোট ছোট মন, বাদীর 2 আনা, বিবাদী 4 আনা, ক্ষেত্রদাসী 5 আনা। এটা যদি হয় রাজনীতি, তাহলে বলেন রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো সম্মান থাকবে? একজন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মান কি? একজন পলিটিশিয়ানের জীবনের সাকসেস কি? একজন রাজনীতি যে করেন তার জীবনের সফলতা কি? যিনি রাজনীতি করেন তার জীবনের সবচাইতে বড় সফলতা হলো জনগণের ভালোবাসায় এই ব্যক্তির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সফলতা। আর এই জনগণ যদি ভালো না বাসে তাহলে কি জন্য? পকেট ভর্তি, পাঞ্জাবির পকেট, কোটের পকেট, কিসের পকেট? কেন এটা? কেন রাতের বেলা বসে অন্ধকারে এই হিসাব করতে হবে কে কোন প্রজেক্ট পেয়েছেন, কে কোন প্রজেক্ট পান নাই, কার বাড়ির পাশ দিয়ে কোনটা গেছে, কার বাড়ির পাশ দিয়ে কোনটা যায় নাই? এই হিসাব যদি রাজনীতিবিদদের করতে হয় তাহলে রাজনীতিতে যারা আসবেন তাদের সকলেরই বদনাম করা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। মনটা উদার করি আমরা। এই একটা বই আছে আমার কাছে, এই বইটা আমি 1.5 বছর ঘুরে ঘুরে তৈরি করেছি। এই বইয়ের ভিতর বলা আছে দিরাই সাল্লার কোন ইউনিয়নে কোন রাস্তা এখনো করার বাকি আছে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন জায়গায় কোন হাসপাতাল লাগবে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন রাস্তা কোন দিকে গেলে পরে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাবে। এই বইয়ের মধ্যে বলা আছে কোন জায়গায় একটা কালভার্ট নাই, সেটাও আইডেন্টিফাই করা আছে। এই বইটা আমি নির্বাচনী ইশতেহার আকারে আপনাদের সামনে তুলে ধরব। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে রিটার্নিং অফিসার আমাদেরকে ডাকবেন, আমরা সেখানে যাব। আমাদের পক্ষ থেকে একটা বই উপহার দিব আপনাদেরকে। এই বইটা পড়ে আপনি নিজেও অবাক হবেন, আপনার বাড়ির রাস্তার নামও এর মধ্যে আছে। আপনি কিছুদিন আগে অবাক হবেন, আপনার বাড়ির পাশ দিয়ে আপনি হয়তো টের পান নাই, কিন্তু সুরিয়ার পাড়ের কোন জায়গায় নদী ভাঙন হচ্ছে এই কথাও এখানে লেখা আছে। সুরিয়ার পাড়ের লোক নিশ্চয়ই এখানে আছেন। এই বই খুললে আপনারা দেখতে পাবেন, এই বই খুললে আপনারা দেখতে পাবেন যে কোন জায়গায় শাল্লা থেকে ফয়জুল্লাহপুরের যে নদী ভাঙ্গন হচ্ছে, প্রতাপপুর থেকে শুরু করে গ্রাম শাল্লা পর্যন্ত যে নদী ভাঙ্গন হচ্ছে, কয়টা পয়েন্টে নদী ভাঙ্গন হচ্ছে, সাউদেশ্রীর কোন জায়গায় নদী ভাঙ্গন হচ্ছে, সেই নদী ভাঙ্গন স্থায়ীভাবে ঠিক করতে গেলে কত টাকার দরকার তার পরিপূর্ণ বর্ণনা এই বইয়ের ভিতরে লেখা আছে। সুস্থ রাজনীতি হবে সেটা। যারা যারা প্রার্থী হবেন আমি তাদের সকলকে আহ্বান জানাই, আপনারাও জনগণের সমস্যা নিয়ে একই ধরনের বই প্রকাশ করুন।